আমি বরঞ্চ যেটা প্রত্যাশা করব এই সরকারের কাছে, এই সরকার যাতে প্রাক্তন গভর্নর মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রী যাতে গভর্নর মহোদয়কে তার দপ্তরে যাতে আমন্ত্রণ জানান এবং আমন্ত্রণ জানিয়ে তাকে যেন আনুষ্ঠানিকভাবে বিদায় যান, এটি আমি প্রত্যাশা করব। আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানি না, কিন্তু প্রাতিষ্ঠানিক টিআইবি প্রতিক্রিয়া জানিয়েছে বললো, কিন্তু ব্যক্তিগতভাবে মানে ইকোনমিস্টরা সবাই প্রায় প্রতিক্রিয়া জানিয়েছে। আপনি দেখবেন যারা যারা এর মধ্যে প্রায় 4-5টা অর্গানাইজেশন যারা সবাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানি না, কিন্তু প্রাতিষ্ঠানিক টিআইবি প্রতিক্রিয়া জানিয়েছে বললো, কিন্তু ব্যক্তিগতভাবে মানে ইকোনমিস্টরা সবাই প্রায় প্রতিক্রিয়া জানিয়েছে। আপনি দেখবেন যারা যারা এর মধ্যে প্রায় 4-5টা অর্গানাইজেশন যারা সবাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। সিপিডিকে আমরা বিভিন্ন সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে দেখি, আমি রিজভী ভাইয়ের সাথে একটু সংযোগ, কিন্তু শুল্ক চুক্তি নিয়ে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। সেই জায়গাটা একটু স্পষ্ট করবেন। আর দ্বিতীয়ত হলো, বিগত সময়ের যে সরকারি সিদ্ধান্তগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কমিশন, আর্থিক অস্বচ্ছতা, অন্য যেগুলো আছে, সেই জায়গাটাও বর্তমান সরকার কিভাবে কন্টিনিউ করবে এ বিষয়ে কিন্তু আপনাদের কোনো সাজেশন দেখিনি। বুঝিনি, আবার বলেন। সংস্কার প্রক্রিয়ার যে কমিটি আছে, যেমন শ্বেতপত্র ছিল, তো সেই জায়গায় এই যে সরকার, বিগত সরকারের সেই জায়গাগুলোতে এক্সিকিউশনের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সেই জায়গাগুলো আমরা দেখিনি, এটা একটু স্পষ্ট করবেন। ধন্যবাদ। আমি এই দুটো প্রশ্ন একটু আগে উত্তর দিই। 180 দিন বলে না, আমার কাছে প্রথম যেটি মনে হয়েছে যে বিএনপির এই সরকারটি প্রায় 20 বছর পরে ক্ষমতায় আসলো, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন আসলে সরকারের দীর্ঘদিন যদি না থাকা যায় তাহলে সরকারের সঙ্গে এক ধরনের প্রক্রিয়ার সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়। ফলে ওই এবং ভিতরে এই সময়কালের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তনগুলো হয়, সেগুলো অনেক সময় পুরোপুরি অনুধাবন করাতে কষ্ট হয়। তখন নতুন সরকার ক্ষমতায় আসলেই যেটি হয় যে পূর্ববর্তী যে সিস্টেমগুলো এটা আবার নতুন সরকারকে চেপে ধরতে চায়, যেটা আমি আমার বক্তব্যের ভিতরে রেখেছি যে এক ধরনের ইনার্শিয়া কাজ করেন নড়াচড়ার ক্ষেত্রে। আবার নতুন সরকার যেহেতু, তারাও আসলে এই ব্যুরোক্রেসিকে তখন ব্যবহার করতে তারাও হিমশিম খেয়ে যায়। এই 180 দিনের পদক্ষেপটি আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ঝাঁকি দাও, অর্থাৎ নতুন সরকারকে, নতুন রাজনৈতিক সরকার যাতে ব্যুরোক্রেসিকে নিয়ে চলতে পারেন এবং ব্যুরোক্রেসি যাতে তাদের মতো করে মুভ করেন, সেই মুভমেন্টের ঝাঁকিটি আসলে দেবার জন্যই এই জায়গাটিকে। এবং দেখবেন উনি সবাইকেই বলছেন এটি করা, এবং আপনি ঠিকই বলেছেন 5 বছরই আসলে তাদের লক্ষ্য রাখা উচিত। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে, এবং উনি দেখবেন যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে না বসে উনি এইতে বসছেন, সচিবালয়ে বসছেন, এটিও কিন্তু ইন্ডিকেটিভ। কেননা আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম এবং সেখানে এটাও লিখেছিলাম যে যোগ্যতা কি মন্ত্রী হবার, এবং এক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে প্রাইম মিনিস্টার্স অফিস অনেক সময় মন্ত্রণালয়ের অফিসের সচিব, উপসচিব অনেক সময় মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আগে আমরা দেখতাম যে ছড়ি ঘোরাতেন, মানে সব সিদ্ধান্ত তাদের উপরে থাকতো প্রাইম মিনিস্টার অফিসে। সেই জায়গায় অফিসটি যখন সচিবালয়ে চলে আসে তখন আসলে দূরত্ব অনেক কমে আসে। তো আমি অনুরোধ করব যে প্রধানমন্ত্রীর অফিস তো রয়েছেই, কিন্তু সচিবালয়ে নিয়মিতভাবে এই যে শুরুতেই অফিস করা, সকলকে নিয়ে দেখা, অফিস সময় দেখা, এগুলো আসলে এক ধরনের প্রশাসনের ভিতরে এক ধরনের সংস্কারের ক্ষেত্রে বা নতুন সরকারের সাথে কাজ করার জন্য সকলকে প্রস্তুতির ইঙ্গিত। কিন্তু তার মানে এই যে এটা যে সফলতার ইঙ্গিত তা বলছি না, সফলতা আগামী দিনে, এবং এটা ধীরে ধীরে আগামী দিনে সেই জায়গাটি হয়তো আগামী দিনে দেখবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এই চুক্তির ক্ষেত্রে যে জিনিসটি বলেছি, আমি শুরু থেকেই যারা আমাকে যারা ফলো করেন, আমি দুর্ভাগ্যবশত বলতে চাই যে আমি যেভাবে বলেছি আপনারা আমার কাছ থেকে কোট নিয়েছেন, কোটের একটা সেন্টেন্স দিয়েছেন আর একটা সেন্টেন্স দেন নাই। শুরু থেকে এই চুক্তির যে এই অবস্থা হবে, এটা যখন থেকে ট্রেড নিউজ হয়েছে, এটা যে বাংলাদেশের জন্য সহায়কমূলক না, ট্যারিফটা আমি তো বাকিটা জানি না, এটা তো পরে জেনেছি। শুধু ট্যারিফ পার্টটা নিয়ে আমি বলেছিলাম যে ট্যারিফ পার্টটা নিয়ে এটা ডাব্লিউটিও নীতি বিরোধী, এবং এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য খুব, আপনারা বলছিলেন যে হ্যাঁ চীন বা ভারতের সাথে আমাদের একটা বড় পার্থক্য তৈরি হচ্ছে, যে আমাদের অসুবিধা কোথায়। কিন্তু আমি তখন এটাও বলেছিলাম যে চীন ভারতের এই বৈষম্যের জন্য এরা এখন তাদের পণ্য ইউরোপে পাঠাবে কম দামে। এই যে এখন দেখেন আমার ইউরোপে আমি আমার পণ্য এক্সপোর্ট করতে পারছি না, কারণ লো কস্ট চাইনিজ পণ্য ওই মার্কেটগুলো দখল করে নিচ্ছে। এবং এটাও বলেছিলাম যে হাই ট্যারিফের জন্য ইউএস কনজিউমার কিনতে পারবে না, ওখানে ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়বে।
আমি দুর্ভাগ্য যে সেই জিনিসগুলো আপনাদের দিক থেকেও আসলে যথেষ্টভাবে আমরা আসলে পাইনি। ফলে টোন যদি বলেন, আমার স্ট্যান্স যদি বলেন, তাহলে এই স্ট্যান্সটা আমার একেবারে শুরু থেকেই আমি এখনো মনে করি যে ট্রেড নেগোসিয়েশনস গুলো WTO ফ্রেমে হওয়া দরকার এবং WTOর মেইন গাইডলাইন এখানে ফলো করা দরকার, এবং বাংলাদেশেরও উচিত হবে এই সংক্রান্ত বিষয় যদি সমস্যা তৈরি হয় তাহলে WTO-তে গিয়ে আপত্তি উত্থাপন করা। যদিও ডিসপিউট সেটেলমেন্ট বডি ওখানে কার্যকর না, কিন্তু আপত্তি উত্থাপনের তো সুযোগ রয়েছে, সুতরাং সেগুলোকে ব্যবহার করার সুযোগ রয়েছে বলে। আর আমি আপনাদেরকে তো বললাম এই মুহূর্তে তো আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার কথার জন্য 3 বছর চাচ্ছিলাম, যদি ধরেও নেই যে রাজি আছে, তাহলে সেটাও যদি করতে চাই সেটাও তো আমার বাধা। আমি তো সবসময় চাইবো যে লো কস্ট ইফিশিয়েন্ট টেকনোলজি, যেটা আমার পার্শ্ববর্তী দেশ ভারত বা চীন থেকে আসে, এবং সেটা করতে গেলেও যদি আমাকে বাধা চলে আসে, সেই জায়গাগুলোর ব্যাপারেও তো আমার নিজস্ব স্বাধীনতা থাকতে হবে। ফলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মানে মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জায়গাটি যদি বলেন, আবারও সেই একই জিনিস, আমার কাছে আসলে আমার কাছে প্রতিক্রিয়া পেতেন। দুর্ভাগ্যবশত আপনাদের তো পরিচিত লোকজন আছেন, তাদের কাছে গেছেন, তারা তাদের মতো প্রতিক্রিয়া দিয়েছেন। আমার প্রতিক্রিয়া যদি যারা নিয়েছেন আমার প্রতিক্রিয়া, আমি এইভাবেই দিয়েছি, বা আমি টিভিতে গেলেও এটাই বলেছি। সুতরাং প্রতিক্রিয়ার জায়গাতে আসলে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রতিক্রিয়ার ক্ষেত্রে কালকে দেখলাম টিআইবি পরশুদিন বাংলা ব্যাংকের গভর্নর নিয়োগ তারা স্টেটমেন্ট দিয়েছে। সিপিডি কাছ থেকে তো আমরা এই ধরনের স্টেটমেন্ট আশা করি। আমরা আসলে না এই জায়গাগুলো আমরা ইউজুয়ালি মানে স্টেটমেন্টের টিআইবি আসলে স্টেটমেন্টের কালচারটা ওদের রয়েছে, আর আমাদের রয়েছে হলো মোর গবেষণালব্ধ আলোচনা করে বিশ্লেষণ করে আপনাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো। আপনারা দেন, আপনারা ইলেকট্রনিক ভার্সন দেন, আপনাদের টেলিভিশনগুলোকে ডাকেন, এই যে আপনারা স্টেটমেন্ট তো দিচ্ছেন, বাট ইউ আর নট গিভিং এনি প্রেস স্টেটমেন্ট ইন আ প্রিন্ট ভার্সন। হ্যাঁ, না ওটা দেই না, তাৎক্ষণিকভাবে অনেক সময়, সেটা ইউ আর রাইট, যে আমরা তাৎক্ষণিকভাবে অনেক সময় ডেকে কাউকে বলি। বলতে পারেন যে, হ্যাঁ আমি শেষ করি, বলতে পারেন যে আমি আমার জায়গা থেকে এই বিশ্লেষণগুলো এটার আলোকে নিয়ে এসে আমি এটা তুলে ধরলাম। যদিও আমি ট্রেড নিয়ে গবেষণা আমার সাথে সাথে সিপিডির অন্য কলিগরাও করেন, তারা তাদের মতো করে তাদের প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় আছে দেখবেন, কিন্তু আমি যেহেতু আজকে সুযোগ পেলাম এই জন্য আপনাদের সামনে বিস্তারিত জিনিসটি তুলে ধরলাম, এবং সেটি আমি আসলে আপনার কাছে উপস্থাপন করলাম। গভর্নর ইস্যুতে হচ্ছে একটা মানে বাংলাদেশের ইতিহাসে মনে হয় যেরকম ঘটনা গভর্নর কেন্দ্রিক আর কখনো হয়নি, এবং একজন গভর্নর পালিয়ে গেছেন, বাকি সবাই মোটামুটি ম্যাচ শেষ করেছেন। একজন পালিয়ে গেছেন, তিনি স্বপ্রণোদিত হয়ে পালিয়ে গেছেন, তাকে কেউ তাড়িয়ে দেয়নি, কিন্তু এই প্রথম কাউকে তাড়িয়ে দেওয়া হলো, এবং যিনি হচ্ছে পুরোদমে ইকোনমিস্ট। তো এরকম একটা ঘটনায় বাংলাদেশের ইকোনমিস্টদের মধ্যে হচ্ছে কোনো প্রতিক্রিয়া সেভাবে দেখা যায় নাই। এটা কি তারা কি ভয়ের মধ্যে আছে কোনো প্রতিক্রিয়া জানাতে? আপনার কি মনে হয়, এবং আপনার প্রতিষ্ঠানও সেভাবে প্রতিক্রিয়া জানায়? আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানি না, কিন্তু প্রাতিষ্ঠানিক টিআইবি প্রতিক্রিয়া জানিয়েছে বললো, কিন্তু ব্যক্তিগতভাবে মানে ইকোনমিস্টরা সবাই প্রায় প্রতিক্রিয়া জানিয়েছে। আপনি দেখবেন যারা এর মধ্যে প্রায় 4-5টা অর্গানাইজেশন, যারা সবাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমি বরঞ্চ যেটা প্রত্যাশা করব এই সরকারের কাছে, এই সরকার যাতে প্রাক্তন গভর্নর মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রী যাতে গভর্নর মহোদয়কে তার দপ্তরে যাতে আমন্ত্রণ জানান, এবং আমন্ত্রণ জানিয়ে তাকে যেন আনুষ্ঠানিকভাবে বিদায় যান, এটি আমি প্রত্যাশা করব। মনোজন ভাই, আমি তৌহিদ আরটিভিতে কাজ করছি। আমি একটু অন্য বিষয়, আপনি প্রেজেন্টেশনে যে বিদ্যুৎ নিয়ে যে কথাটা বলেছেন, কয়লা ভিত্তিক টোটাল ফসিল ফুয়েল ভিত্তিক সিস্টেমটা থেকে আপনারা নবায়নযোগ্য দিকে যেতে বলছেন। আমি যতটুকু জানি বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিকে কয়লা উত্তোলনের যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, ওনারা বলছেন যে একদিকে এলএনজি আনার জন্য যে তাদের যে টাকা, ওভারঅল যে টাকার সিচুয়েশন এটা নাই, সবকিছু মিলে আপনি এখন যে সিস্টেমে আছে আমরা প্রায় 90% টোটাল ফসিল ফুয়েল সিস্টেমে আছে। এখন আবার নবায়নযোগ্য আছে 4 থেকে 5%। এইরকম একটা সিস্টেমের মধ্যে আপনি এলএনজিও বাড়াতে চাচ্ছেন না, আবার কয়লা উত্তোলন করতে দিচ্ছেন না। এখন আবার ডিমান্ডও বাড়ছে ডে বাই ডে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে উদ্যোক্তারাও প্রতিবন্ধকতা গ্রহণ করছেন। তো এই মুহূর্তে এটা কি সম্ভব কিনা এই মুহূর্তে নতুন সরকার? সমস্যাটা ওইখানেই যে আমি এখানে গ্যাস উত্তোলনের কথা বলেছি, এবং গ্যাস উত্তোলনের এই কথাটি, হ্যাঁ এবার আপনার বলি, গ্যাস উত্তোলনের এই কথাটি আমি 2019 সাল থেকে বলছি। আজকে কয় সাল? 7 বছর। আপনি যদি এই 7 বছর যদি গ্যাস উত্তোলনের জন্য কাজ করতেন, তাহলে আপনার এই সময়কালে এলএনজির উপরে নির্ভর হতো না।
বিগত সরকারের সময়কালে আমরা দেখেছি এলএনজি লবিরা কি পরিমাণে দুর্দান্ত প্রতাপে, এবং তাদের কারণেই গ্যাস উত্তোলন প্রক্রিয়াটি স্থবির হয়েছিল। 2D 3D সিসমিক সার্ভের জন্য সমস্ত কার্যক্রম শেষ করেও তাদেরকে সার্ভের জন্য নরওয়েজিয়ান কোম্পানিকে দেয়া যায়নি, এবং এলএনজির দিকে এক ধরনের টেনে নিয়ে যাওয়ার প্রবণতা আছে। এলএনজির দিকে বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর এক ধরনের আগ্রহ হয়েছে, সরকারি কর্মকর্তাদের আছে, যারা এটার সঙ্গে আমদানিকারক তাদের রয়েছে, এবং এটার ভিতরে যে কমিশন রয়েছে এগুলো খুব সহজেই এটি পাওয়া যায়। এক সপ্তাহের ভিতরে আপনি ইস্যু করলে এক সপ্তাহের ভিতরেই এলএনজি দেশে চলে আসে। এই যে প্রক্রিয়াটা, এটার বদলে গিয়ে আপনি গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন, এই খনন সেই খনন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জমি বের করা দেয়া, এইগুলো আপনার জন্য কখনো পছন্দ হয় না। ফলে দীর্ঘমেয়াদী সাস্টেইনেবিলিটির প্রশ্নে যদি যেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কয়লা এবং এলএনজি থেকে বেরিয়ে আসতে হবে।